বন্ধু নমস্কার। যতনন্দ খোলঙ্কা। ত্রিপুরা রাজ্যের রাজনীতিও কি ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস এবং সিপিআইএম, তারাও ময়দানে নেমে পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য জোরদার চেষ্টা শুরু করে দিয়েছে। সবাই তো জানি, রাজ্যের সমস্ত প্রান্তের মানুষ খুব ভালো করে জানেন যে দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে আন্দোলন চলছে। তাদের দীর্ঘদিনের আন্দোলন, মানে 1 মাসের আন্দোলনের পরবর্তী স্টেজে কংগ্রেস ময়দানে নেমে গেছে। রাহুল গান্ধী অ্যাক্টিভ হয়ে গেছেন, কংগ্রেসের পুরো সংগঠন ময়দানে নেমে গেছে। রাজ্যে রাজ্যে কংগ্রেসের আন্দোলন চলছে এবং অন্যান্য বিরোধী দলগুলো পর্যন্ত আন্দোলনে নেমে গেছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের রাজ্যেও কি আপনার বিরোধী দলগুলো বিজেপিকে কোণঠাসা করার জন্য চেষ্টা শুরু করে দিয়েছে? আমাদের রাজ্যে এই মুহূর্তে বিধানসভা নির্বাচন নাই, সবাই জানি আমরা, কিন্তু রাজ্যে আগামী দিনে, আগামী এই কয়েক মাসের মধ্যে প্রথমে আপনার এডিসির ভিলেজ কমিটি নির্বাচন হওয়ার কথা। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের ঠিক পরেই মিউনিসিপ্যাল নির্বাচন হওয়ার কথা। আগরতলা পুর নিগম থেকে শুরু করে উদয়পুর, ধর্মনগর, কৈলাসহর, সাবরুম, বিলোনিয়া, এরকম যতগুলো আপনার পুর সংস্থা রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে, এই সবগুলোতে একসাথে নির্বাচন হওয়ার কথা। এই সমস্ত নির্বাচনের আগে হঠাৎ করে বিরোধী দলগুলোর জেগে ওঠা, অ্যাক্টিভ হয়ে যাওয়া এবং লড়াইয়ের ময়দানে সক্রিয় হয়ে যাওয়া, এইটা কি বিজেপির জন্য একটা বড় চ্যালেঞ্জ? অন্যদিকে এটাও দেখা যাচ্ছে যে বিজেপির সংগঠন ময়দানে নেমেছে। এতদিন যে বিজেপি একা একরকম ময়দান কাঁপাতো, এতদিন ধরে বিজেপিরই আমরা প্রোগ্রাম দেখতে পারতাম, নিয়মিত ভাবে সারা বছর বিজেপির প্রোগ্রাম হয়। যেমন ভাবে যখন সিপিএম ক্ষমতায় ছিল দীর্ঘদিন ধরে, মানে একটানা 25 বছর, তখনও আমরা দেখতাম সারা বছর সিপিএম এর প্রোগ্রাম চলতো, মানে শাসক দলের প্রোগ্রাম চলতো, বিরোধী দলের সারা বছর কোনো প্রোগ্রাম আমরা দেখতাম না। মাঝে মধ্যে একটা দুটো প্রোগ্রাম হতো, আর বাদ বাকি সমস্ত কিছু জবিয়ে রাখতো তারা নির্বাচনের 6 মাস আগের জন্য। 6 মাস ধরে নানান ধরনের প্রোগ্রাম হতো, তখন নির্বাচনমুখী আপনার আন্দোলন হতো। কিন্তু সারা বছর যে শাসক দলকে আমরা লড়াইয়ের ময়দানে দেখতাম, যখন নির্বাচন আসতো তখন সেই শাসক দলই কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জে পড়তো বিরোধী দলের কাছ থেকে। আমরা 2018 পরবর্তী সময়েও একরকম অনুরূপ চিত্রই দেখলাম শাসক দল। এবার শাসকের নামটা বদলে গেছে, আগে শাসক দল ছিল সিপিআইএম, এবার শাসক দল হলো বিজেপি। যেরকম ভাবে সিপিএম তার রাজত্বকালে সারা বছর অ্যাক্টিভ থাকতো এবং সারা বছর আন্দোলন করতো, লড়াই করতো, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই ইত্যাদি স্লোগান টোগান দিত ক্ষমতায় থাকার পরেও, ঠিক তেমনি আমরা 2018 পরবর্তী সময় আমরা দেখলাম যে বিজেপিও সারা বছর লড়াইয়ের ময়দানে থাকে, সারা বছর এটা ওটা নানান ধরনের কার্যক্রম করে নিজেকে লাইমলাইটে রাখার চেষ্টা করে। অন্যদিকে বিরোধীরা প্রায় একরকম প্রায় নিষ্ক্রিয় থাকে। কারণ নিষ্ক্রিয় থাকার একাধিক কারণ রয়েছে। একদিকে হলো আমাদের রাজ্যে বিরোধী দল যে যখনই থাকুক না কেন, তার ধারণা হয় যে বিধানসভা নির্বাচনের আগে ছাড়া তেমন কিছু করে কোনো লাভ নেই। আর তাছাড়া দিল্লিতে কোন দল ক্ষমতায় রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন বিজেপি যখন বিরোধী দলে ছিল, তেমনি তখন বিজেপিও তাকিয়ে থাকতো দিল্লির দিকে। দিল্লির নেতারা, দিল্লির শাসন ক্ষমতা কোন দিকে ঝুঁকছে, কি বলছে না বলছে ইত্যাদি সমস্ত কিছুর উপরে নির্ভর করতো এই রাজ্যে কতটুকু কি আন্দোলন হবে। কংগ্রেস যখন বিরোধী দল ছিল তখন কংগ্রেসও একই জিনিস করতো, দিল্লির নেতাদের দিকে তাকিয়ে থাকতো। ঠিক তেমনি 2018 পরবর্তী সময় থেকে আমরা সিপিএমকেও দেখছি, সিপিএমও দিল্লির দিকে তাকিয়ে থাকে। যদিও সিপিএম এর অল্প বিস্তর কর্মকাণ্ড সারা বছরই থাকে, কিন্তু সিপিএম এর মনোবল আর আগের মতন নাই। শাসন ক্ষমতা থাকার সময় যে ধরনের উৎসাহ, মানসিক শক্তি নিয়ে তারা আন্দোলন করত, তার পরবর্তী সময়ে কিন্তু আর তা করতে তাদেরকে দেখা যায় না। তারা আগে কথায় কথায় আস্তাবল ময়দানে বড় বড় জনসভা করতো, কলকাতা থেকে, তারপর পাঞ্জাব থেকে, কেরালা থেকে তাদের নেতারা আসতো, দিল্লি থেকে নেতারা আসতো। কিন্তু 18 পরবর্তী সময়ে তাদের আস্তাবল ময়দানে আর তেমন কোনো প্রোগ্রাম করতে দেখা যায় না। গত অনেক বছর ধরে আস্তাবল ময়দানে তারা প্রোগ্রাম করার সাহস দেখাতে পারছে না। তার কারণ হলো যে নানান ধরনের প্রতিকূলতা রয়েছে। তারা একটু বেশি জবরদস্ত আন্দোলন করতে গেলেই তাদের ওপরে নানান ধরনের সমস্যা আসছে, মানে বাধা বিপত্তি আসছে, যেগুলোর কারণে তারা অনেকটা আত্মবিশ্বাস হারিয়ে এখন কোনোভাবে দলের অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে মনোযোগ দিচ্ছে।
কিন্তু যখনই কংগ্রেস শক্তিশালী হয়, যখনই কংগ্রেস ময়দানে ঝাঁপায়, তখনই দেখা যায় যে সিপিএম এর কর্মীরাও সাহস পেয়ে যায়, তাদের নেতারাও উৎসাহিত হয় এবং তারাও তখন ময়দানে ঝাঁপাতে শুরু করে, তারাও একটু বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হয়, বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়। এখন যখন দিল্লিতে রাহুল গান্ধী নিজে ময়দানে নেমেছেন, যখন রাহুল গান্ধী নিজে বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে এসেছেন এবং যখন রাহুল গান্ধীকে ট্যাকেল করা কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যখন কেন্দ্রের মন্ত্রীরা রাহুল গান্ধীকে বোঝানোর জন্য তার সঙ্গে মিটিং করতে যাচ্ছে, এই রকম অবস্থাতে যখন কংগ্রেসের সংগঠন সারা দেশে নড়ে চড়ে বসেছে, যখন কংগ্রেসে সারা দেশে ছাত্র কি গুঞ্জ নাম দিয়ে আন্দোলন করছে, যখন দেখা যাচ্ছে যে কংগ্রেসের কর্মীরা এনএসইউআই হোক, যুব কংগ্রেস হোক, এগুলোর ব্যানারে এমন এমন আন্দোলন করছে রাজস্থান থেকে শুরু করে ছত্তিশগড়, উত্তরাখণ্ড ইত্যাদি বিভিন্ন রাজ্যে, যেগুলোতে প্রচুর মানুষের ভিড় জমছে, তখন তার প্রভাবে আমাদের রাজ্যের কংগ্রেসি কর্মীদের মনের মধ্যে যেমন উৎসাহ বেড়ে গেছে, তাদের যেমন এখন একটা বিশ্বাস জাগতে শুরু করেছে যে তাহলে কিছু একটা এই রাজ্যেও করা সম্ভব, তাহলে এই রাজ্যেও বিধানসভা নির্বাচনের আগে একটা পরিবর্তনের আপনার পরিবেশ তৈরি করা সম্ভব। ঠিক তেমনি একই অবস্থা সিপিএম এর মধ্যেও দেখা যাচ্ছে। এই অবস্থাতে তিপ্রা মথাকে অদ্ভুতভাবে মানে না সক্রিয় না নিষ্ক্রিয় এরকম একটা মধ্যবর্তী অবস্থানে, না তারা বিজেপি বিরোধী না তারা বিজেপি বন্ধী, এইরকম একটা অবস্থানে দেখা যাচ্ছে। তার মানে কি তিপ্রা মথা জল মাপার চেষ্টা করছে, অর্থাৎ বোঝার চেষ্টা করছে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বিজেপি কি ক্ষমতাচ্যুত হতে পারে, বিজেপি কি আগামী দিনে মানে দুর্বল হয়ে যাবে, এই রকম কিছু বোঝার জন্য তারা অপেক্ষা করছে। যদিও তাদের দলের সাধারণ কর্মীরা মারাত্মক রকম ভাবে বিজেপি বিরোধী, কিন্তু নেতারা তো বিজেপির সঙ্গে মিলে রয়েছে, নেতারা তো রাজ্য সরকারে রয়েছে, নেতারা তো নানান ধরনের সুযোগ সুবিধা ইত্যাদি পাচ্ছে বলে বিভিন্ন সময় অভিযোগ রয়েছে। তাহলে নেতারা এখন কি পরিস্থিতি বোঝার জন্য কান পেতে রয়েছে? তারা কি দিল্লির বার্তা বোঝার জন্য অপেক্ষা করছে যে দিল্লিতে অমিত শাহ নরেন্দ্র মোদী স্বাক্ষরিক অর্থে দুর্বল হয়ে যাচ্ছেন? না, তারা আবার ঘুরে দাঁড়াবেন, এই পরিস্থিতিকে কাটিয়ে তারা আবারও আগের অবস্থানে ফিরে যাবেন, এইটা বোঝার জন্য অপেক্ষা করছে তিপ্রা মথা। তার মানে তিপ্রা মথা যদি দেখে যে দিল্লিতে বিজেপি সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে বা বিজেপির ভবিষ্যৎ আর উজ্জ্বল নাই বা বিজেপি ক্ষমতাচ্যুত হতে পারে, তাহলে কি এখানেও তারা সেই অনুযায়ী অ্যাকশন নেবে? অর্থাৎ রাজ্য সরকার থেকে বেরিয়ে যাওয়া, রাজ্যব্যাপী আন্দোলনে নামা বা বিরোধী দলের যে জায়গাটা এখন তাদের হাতছাড়া হয়ে গেছে, এটা এখন সিপিএম এবং কংগ্রেসের দখলে রয়েছে, সেই জায়গাটা দখল করার জন্য কি তারা তখন ময়দানে ঝাঁপাবে? আর এইটা তো আপনারা সবাই জানেন যে যেহেতু আসন সংখ্যার হিসেবে বিজেপির ঠিক পরেই তিপ্রা মথা যেহেতু 2023-এর বিধানসভা নির্বাচনের পরে প্রধান বিরোধী দল হয়েছিল, সেহেতু যদি তিপ্রা মথা রাজ্য সরকার ছেড়ে বেরিয়ে যায়, তাহলে তো সে আবারও প্রধান বিরোধী দল হয়ে যাবে। প্রধান বিরোধী দল হয়ে গেলে পরে এরপরে যখন সে আন্দোলনে নামবে, তাহলে তখন তার গুরুত্ব বেড়ে যাবে। তো এই জন্য কি তারাও জল মাপছে? ফলে রাজ্য রাজনীতিতে এই হঠাৎ করে যে একটা পরিবর্তনের হাওয়া দেখা দিয়েছে, হঠাৎ করে যে একটা নতুনত্ব, হঠাৎ করে যে বিরোধী দলগুলোর সক্রিয়তা দেখা যাচ্ছে, এইটা কি বিজেপির জন্য একটা নতুন চ্যালেঞ্জের বার্তা? বিজেপি নিজেও আপনার সক্রিয় হয়েছে, বিজেপির কর্মীরাও বিজেপির নেতারাও ময়দানে ঝাঁপাচ্ছে, এটাও দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু তারা কি সেই জনসমর্থন এখন পাচ্ছে যে জনসমর্থন কিছুদিন আগে পর্যন্ত তাদের সঙ্গে ছিল? সে সমস্ত কিছু কিন্তু আপনাদের চোখের সামনেই ঘটছে এবং আপনারা নিঃসন্দেহে সেগুলোর দিকে নজর রাখছেন। আপনাদের কি মনে হচ্ছে যে সারা দেশে যে একটা বিজেপি বিরোধী আন্দোলন শুরু হয়েছে, এইটা বিজেপি ওভারকাম করতে পারবে বা এইটাকে এমন জায়গায় বিরোধী দলগুলো নিয়ে যেতে পারবে, বা আমাদের রাজ্যেও যেখানে বিজেপি সত্যি সত্যি ক্ষমতা ধরে রাখতে পারবে না? আপনাদের কার কি ধারণা সেটা কমেন্ট বাক্সে কমেন্ট করে জানান। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যার যা মনে হয় তাই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগবে আপনাদের, তার কারণে এটাকে শেয়ার করবেন। আর এই চ্যানেলটা, ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আর দেরি না করে সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলে জয়েন করে চ্যানেলের মেম্বার হওয়ার সুযোগ রয়েছে, তার জন্য লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে চ্যানেলের মেম্বার হয়ে চ্যানেলটাকে মজবুত করুন। ভালো থাকবেন। যতন খুলুন, সবাইকে নমস্কার।